মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। আমাদের আজকের আলোচনার অংশ অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ। আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র কাজী নজরুল ইসলামই একজন অসাম্প্রদায়িক কবি ছিলেন, কিন্তু বাংলা সাহিত্যে আরও একজন অসাম্প্রদায়িক কবি আছেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই আলোচনার অংশে আমার সাথে রয়েছেন আমার হলেরই বড় ভাই রনি ভাই। তিনি লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টে অধ্যয়নরত। ভাই, কেমন আছেন আপনি? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছো? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র কাজী নজরুল ইসলামই একজন অসাম্প্রদায়িক কবি, কিন্তু বাংলা সাহিত্যে যে আরও একজন অসাম্প্রদায়িক কবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই সম্পর্কে আপনার অভিমতটা কি? রবীন্দ্রনাথ কি আদৌ কি অসাম্প্রদায়িক ছিলেন? আপনি কি বলছেন? হ্যাঁ, অবশ্যই রবীন্দ্রনাথ একজন অসাম্প্রদায়িক কবি ছিলেন। আসলে আমরা কাজী নজরুলের লেখাতে যেরকম দুই ধর্ম থেকেই ইতিহাস টেনে বা হিন্দু ধর্মের পুরাণ টেনে তিনি যেইভাবে উদাহরণগুলো দিয়েছেন তার কবিতার মধ্যে, বা ইসলাম ধর্মের বিভিন্ন মনি ঋষিদের কথা টেনে যেভাবে উদাহরণগুলো তিনি দিয়েছেন, যেমন বিদ্রোহী কবিতার মধ্যে, সেখান থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় সে কোনো ধর্মের লোক ছিলেন না এবং সে মাঝামাঝি একটা অবস্থানে ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ থেকে আমরা সরাসরি সেই ধরনের কোনো কথা দেখি না। কিন্তু রবীন্দ্রনাথ, এই যে তুমি প্রথমে যে লাইনটা বললা, মরিতে চাহি না আমি সুন্দরে ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, সে কিন্তু কোনো হিন্দুর মাঝে বাঁচতে চাননি এবং সে কোনো মুসলিমের মাঝে বাঁচতে চাননি। সে বলছে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এবং সার্বজনীন পুরা পৃথিবীর মানুষের মাঝে সে বাঁচার চেষ্টা করেছে। সুতরাং এটা থেকে আমরা খুব ভালোভাবে বুঝি যে আসলে রবীন্দ্রনাথ কোনো সম্প্রদায়ভুক্ত ছিলেন না, তিনি নিজেকে অসাম্প্রদায়িক চিন্তাই করেছেন। তিনি একজন বিশ্বজনীন কবি, এই কারণেই আমরা তাকে আরো বিশ্ব কবি বলে থাকি। তাহলে আমরা আমাদের মতামতটা তিনি একজন অসাম্প্রদায়িক কবি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। আচ্ছা, রবীন্দ্রনাথের আরেকটা কন্ট্রোভার্সি আছে যে রবীন্দ্রনাথ পূর্ব বাংলার রবীন্দ্রনাথ না পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ। আপনার অভিমতটা কি? হ্যাঁ, রবীন্দ্রনাথ এটা নিয়ে খুব বেশি ধরনের কথা বলে। আসলে আমরা যদি 1905 সালে সেই বঙ্গভঙ্গের দিকে তাকায় দেখি, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী ছিলেন। রবীন্দ্রনাথ তার প্রত্যেকটা কবিতায় বলেছেন বাংলাকে তিনি মায়ের মতো দেখেন। মানে আমরাও জন্মের পর থেকে এটাই জেনে আসছি, বাংলা আমাদের মা। মাকে কখনো ভাগ করা যায় না, রবীন্দ্রনাথের কথা ছিল সেটা। সে না তো পশ্চিমবঙ্গের ছিল না তো পূর্ববঙ্গের ছিল। আমরা যে জাতীয় সঙ্গীত বলি, সে জাতীয় সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এখানে কোথাও বলা হয়নি যে আমার সোনার পশ্চিমবঙ্গ কিংবা আমার সোনার পূর্ব বাংলা। সে বাংলা বলতে বাংলাকেই বুঝিয়েছেন, সেই অবিভক্ত বাংলাকে বুঝিয়েছেন। সো আমরা এখানে এইটা বলতে পারি না যে রবীন্দ্রনাথ পূর্ব বাংলা বিরোধী ছিলেন। হ্যাঁ, ওই অর্থে তুমি যদি বলো যে পূর্ব বাংলা বিরোধী ছিলেন, হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করবো যে রবীন্দ্রনাথ পূর্ব বাংলা বিরোধী ছিল। কারণ সে তো পূর্ব বাংলা চানিনি, সে চাইছে যে অবিভক্ত একটা বাংলা। তো রবীন্দ্রনাথ ওই অর্থে পূর্ববঙ্গ বিরোধী আসলে ছিল না, সে বাংলার সন্তান ছিল, সে বাংলার সন্তান হয়ে বেঁচে থাকতে চাইছিল। আমরা যেমন আমাদের মাকে ভাগ করতে পারি না, যদি আমরা দুই ভাই হই, মায়ের একটা অংশ তুমি নিয়ে চলে যাবে আর একটা অংশ আমি নিয়ে চলে যাব, এটা তো সম্ভব না কোনোভাবেই। মাকে যদি ভালোবাসতে চাই, মাকে অক্ষত রেখে আমাদেরকে ভালোবাসতে হবে। রবীন্দ্রনাথ সেই আদর্শে বিশ্বাসী ছিল, সেই নীতিতেই বিশ্বাসী ছিল, সে বাংলাকে ভাগ করতে চাননি। আচ্ছা, রবীন্দ্রনাথ তো ভাই এই পূর্ব বাংলার একজন শাসক ছিলেন। তার জমিদারি ছিল মূলত বাংলাদেশের 3টি জেলায়, তাই না? তাহলে 3টি জেলা, তার শাসক হিসেবে তিনি কেমন ছিলেন? আমার মনে হয় রবীন্দ্রনাথ ভালো শাসক ছিলেন না। কারণ একজন ভালো শাসক সেই যে তার সাম্রাজ্য বিস্তার করতে পারে, যে তার শাসনের যেই এলাকাটা আছে সেই এলাকাটার বিস্তার ঘটাবে, প্রজাদের শোষণ করবে, তার সর্বোচ্চ মুনাফাটাই সে দেখবে সেখানে। ওই হিসেবে রবীন্দ্রনাথ বোধহয় কোনো ভালো শাসক ছিলেন না। ওই সময় প্রজাদের চরম ভোগান্তি ছিল, এই ভোগান্তির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সে বিচার কার্যের জন্য, যেখানে প্রজাদের অনেক কলকাতা পর্যন্ত খুব সম্ভবত যেতে হতো, রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই জমিদারিত্বের মধ্যেই সে একজন লোক নিয়োগ করে সেখানে প্রজাদের সকল সমস্যা বিচার কার্য সে পরিচালনা করত, এই ধরনের কাজ করছে। তিনি প্রথম কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করছে এবং মাত্র 3% সুদে। তো তাহলে আমাদের যে এই যে ক্ষুদ্র যে কৃষি ঋণ, যে আমরা যে বলি ডক্টর ইউনূসের প্রবক্তা, তাহলে এটা তাহলে না, তাহলে বাংলা সাহিত্যের যে প্রেক্ষাপটে আলোচনা করি, কৃষি ঋণের প্রথম ধারণাটাই নিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাহলে ওই হিসাবে আমরা তো বলি তিনি একটু প্রজা বান্ধবও ছিলেন, একটু হলেও ছিলেন, আসলে কৃষি ঋণের ব্যবস্থা করতেন। প্রজা বান্ধব ছিল দেখেই আমি বোধহয় কথাটা শুরু করেছিলাম এভাবে যে সে শাসক হিসেবে ভালো ছিলেন না, কারণ শাসকরা প্রজা বান্ধব সাধারণত হয় না। আমরা এই যাবৎকালে যত শাসক দেখে আসছি তারা কেউই প্রজা বান্ধব ছিল না।
রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম। আমরা এমনি প্রচলিত অনেক কথাবার্তাই পাই যে ভাই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের মাঝখানে অনেক সম্পর্কের টানাপোড়েন ছিল, তাই না? আবার একটা কথা আছে যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম থেকে অনেক কবিতা চুরি করেছে, অনেক কিছু চুরি করেছে, চুরি করে তিনি মানে পুরস্কার পেয়েছেন। এটা সত্যতা কি? মানে এটা কি আদৌ সত্য যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মাঝখানে সম্পর্কটা কেমন ছিল আর কি? আচ্ছা, দেখো আমাদের লিঙ্গুইস্টিক্সের মধ্যেই আমাদের একটা কোর্স ছিল, কোর্সের মধ্যে এটা বোঝানো হয়েছে যে প্রত্যেক মানুষের স্টাইলিস্টিক্স কোর্স, এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা মানুষের কথা বলার স্টাইল আলাদা, প্রত্যেকটা মানুষের লেখার ধরনটা আলাদা। এখন নজরুল যদি চায় আজীবন তপস্যা করেও সে রবীন্দ্রনাথ কি হতে পারবে? না, বা কোনোদিনই সম্ভব না। রবীন্দ্রনাথ যদি চায় সে নজরুল হতে চায়, সে কি আজীবন তপস্যা করেও নজরুল হতে পারবে? না। না, ব্যাপারটা আসলে বোধহয় পারবে না। কারণ হচ্ছে তুমি যদি খেয়াল করো নজরুলের যে কবিতা, নজরুলের যে গল্প বা তার লেখনীর মধ্যে যেই ধরনের শব্দের ব্যবহার, রবীন্দ্রনাথের শব্দের ব্যবহার একেবারেই আলাদা। দুইজনের শব্দের ব্যবহার কিন্তু একরকম না। আবার জীবনানন্দ দাশ এবং নজরুল নিয়ে এক ধরনের তুলনা করা হয়, দুইজনই দুঃখবাদী কবি ছিলেন এবং আমরা এই দুইজনের মধ্যে তুলনা করতে বোধহয় একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দুইজনই দুঃখী ছিলেন, দুইজনই গরিব ঘরে জন্ম নিয়েছেন এবং দুঃখ বিলাসী ছিলেন, তারা দুঃখ নিয়ে অনেক ধরনের কবিতাই লিখছে। কিন্তু দেখো জীবনানন্দ দাশ কি হয়ে গেল, সে তার দুঃখটাকে গ্রহণ করে নিল খুব ভালোভাবে, আর কাজী নজরুল হয়ে গেল প্রতিবাদী। প্রতিবাদী, বুঝতে পেরেছি। তাহলে একই দুঃখ দুইজন দুইভাবে প্রকাশ করছে। তো রবীন্দ্রনাথের শ্রেণী ছিল আলাদা, নজরুলের শ্রেণী ছিল আলাদা। দুইজন যেই লেখালেখি করতো, তুমি যদি খেয়াল করো, ধরো তোমাকে যদি একটা গল্প কিংবা একটা রচনা দেওয়া হয়, সেখানে লেখা থাকবে না যে এই রচনাটা আসলে লেখককে। লেখক আমরা আশা এমনি বুঝতে আশা পারবো করি যে এক পৃষ্ঠা পড়ার পরেই এটা এটা রবীন্দ্রনাথের লেখা আর ওটা কাজী খুব নজরুলের সহজেই লেখা। বোঝা যাবে যে এটা নজরুলের লেখা, এটা রবীন্দ্রনাথের লেখা। তাই যদি কেউ এটা বলে যে কাজী নজরুলের লেখা রবীন্দ্রনাথ চুরি করে নোবেল পুরস্কার পেয়ে গেছেন, কথাটা বোধহয় একেবারেই ভিত্তিহীন। কারণ আমরা যে গীতাঞ্জলি কাব্যের যে কবিতার ধরনগুলো দেখি, ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, একটু তো শোক, একটু এবং কষ্ট, এই প্রেমগুলো একমাত্র সেই বিষয়গুলো আর কি রবীন্দ্রনাথই আসছে। প্রকাশ করতে পেরেছেন। কাজী নজরুলের প্রকাশটা ঠিক সেইভাবে হয় নাই। কাজী নজরুল তার লেখা যেভাবে লিখেছেন, তিনি হ্যাঁ ধনী গরিব বা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার একটা বলিষ্ঠ কণ্ঠস্বর বলিষ্ঠ তিনি দিয়েছেন। কণ্ঠস্বর নিয়ে সে কথা বলেছেন। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এই ধরনের কথাবার্তা ওইভাবে বলেনি। তাই আমরা যদি দেখি যে প্রত্যেকের শব্দ ভাণ্ডার আলাদা, প্রত্যেকের শব্দের ব্যবহার আলাদা, রবীন্দ্রনাথের ওই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে যদি নাম লেখা নাও থাকতো, আমার মনে হয় যারা সাহিত্য টুকটাক পড়ে তারা এদের বুঝতে হাতে পারবে। দিলে সবাই বুঝতে পারবে যে এটা আসলে রবীন্দ্রনাথের লেখা, কাজী নজরুলের না। এবং যারা বলতেছে কাজী নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, আমার মনে হয় না তারা আসলে সাহিত্যটা খুব একটা পড়ে দেখেন। তো রবীন্দ্রনাথ নিয়ে অনেক ধরনের লেখা বিভিন্ন মানুষ লিখেছেন, কিন্তু দুঃখের বিষয় একটা লেখার মধ্যেও তুমি দেখবা না যে কোনো রেফারেন্স দিতে যে রবীন্দ্রনাথ যে আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিলেন এই রবীন্দ্রনাথ ধরনের। বলে এই কথাও বলেছেন যে মূর্খের দেশে কিসের কিন্তু বিশ্ববিদ্যালয়। একটা পেপার কাটিং বা কিছু একটা দেখাও যে আসলেই সে এটা বলছে। এখন তোমার মুখের কথা তো আমি সরাসরি এইভাবে বিশ্বাস করতে পারি না। না, আপনার এই যে যখন 1912 সালের নাথান কমিশন গঠন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, তখন ওই 1912 সালের 28 মার্চ, সম্ভবত 28 মার্চ, কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী একটা সমাবেশ হয়। বলা হয় যে ওই সমাবেশে বলে রবীন্দ্রনাথ এই কথা বলেছেন যে মূর্খের দেশে বলে কিসের আচ্ছা, বিশ্ববিদ্যালয়। আশুতোষ মুখোপাধ্যায় সহ ওই সময়ের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী আশুতোষ ছিলেন মুখোপাধ্যায় কিন্তু ভাই ওই অনুষ্ঠানে ছিলেন। এবং রবীন্দ্রনাথ যে সেই অনুষ্ঠানে ছিলেন তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো 1921 সালে। তার 5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসা হলো একটা অনুষ্ঠানের মধ্যে এবং 1926-এ। হ্যাঁ 1926 সালে। এবং সে জগন্নাথ হল এবং তখন তৎকালীন ঢাকা হল, ঢাকা হল, এইগুলো- শহীদুল্লাহ হল, এই দুইটা বর্তমানে হলের শহীদুল্লাহ হল। মধ্যে এই দুইটা হলের মধ্যে সে তার ভাষণ দিয়েছেন। জগন্নাথ হলের মধ্যে তার যে ওই গানটা, যে এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম এই কথাটি মনে রেখো, এই গানও সে এখানে গেয়ে গেছেন। এখন আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী হয়ে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে 5 বছরের মধ্যেই সেটা ভুলে গিয়ে রবীন্দ্রনাথকে একটা অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি করে নিয়ে আসলো? আবার ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলেট উপাধিও দিল। এবং পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দিল 2022-এর দিকে খুব সম্ভবত। আমাদের যে তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, তাকে খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল।
এটা নিয়ে আন্দোলন হয়েছে যে তার ডিগ্রি আমরা বাতিল করতে চাই। এত বছর পরে এসেও আমরা তার স্বাধীনতা বিরোধী যে পদক্ষেপ ছিল তার কারণে এটা বাতিল করতে চাচ্ছি। তাহলে রবীন্দ্রনাথকে কিভাবে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে অল্প কিছুদিন পরেই তাকে একটা ডিলিট দিয়ে দেওয়া হলো, তারপরে 1926 সালে তাকে প্রধান অতিথি করে নিয়ে আসা হলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি এই জিনিসগুলো মনে ছিল না? হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকুই প্রেমের আভাস। আমরা এই 4টে লাইনের মাধ্যমে বুঝতে পারি যে রবীন্দ্রনাথ একজন প্রেমিক রবীন্দ্রনাথ ছিলেন। এই প্রেমিক রবীন্দ্রনাথ নিয়ে আপনার অভিমতটা কি ভাই? তার বিভিন্ন লেখা যদি আমরা দেখি, আসলে রবীন্দ্রনাথ কিন্তু কখনোই ওনার কোনো লেখার মধ্যে সরাসরি এইভাবে বলবে না যে আমি একজন প্রেমিক পুরুষ, আমি হ্যাঁ। এইভাবে লিখছি। কিন্তু তার বিভিন্ন লেখা যদি আমরা দেখি, লেখার মধ্যে সে আসলে প্রেমটাকে যেভাবে দেখিয়েছেন, তিনি বোধহয় সম্ভবত বাংলার প্রথম ব্যক্তি যিনি প্রেমটাকে পবিত্র হিসেবে দেখিয়েছেন। এর আগে বোধহয় প্রেমটা একটু একটু হেয়ালিপনার ভিতরে, একটু হেয়ালিপনার মধ্যে ছিল। খারাপের দিকে ছিল আর কি। যে প্রেম মানুষ করা আসলে একটা পাপ। প্রেম করাটাকে পাপের দিকে নিয়ে যেত, এটা আসলে পাপ, এই কাজটা করা যাবে না। কিন্তু রবীন্দ্রনাথই বোধহয় প্রথম ব্যক্তি যিনি আসলে প্রেমটাকে স্বর্গীয় একটা জিনিস হিসেবে দেখিয়েছেন। ওই জন্য তিনি বলেছেন হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকুই প্রেমের প্রেমের আভাস। আভাস। কি সুন্দর লাইন কি সুন্দর রবীন্দ্রনাথ। আহ, তার যদি শেষের কবিতার একটা লাইন বলি, যদিও তার নিজের রচনা না, এটা ইংরেজি থেকে সে অনুবাদ করছে, যে ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটা বাংলা সে করেছেন এইভাবে, দুহাই তোরে একটু চুপ কর, ভালোবাসিতে দে মোরে অবসর। এই যে লাইনটুকু, এই কথাগুলো রবীন্দ্রনাথকে আমরা যারা সাহিত্যানুরাগী তারা তো রবীন্দ্রনাথ পড়েই, যারা সাহিত্যানুরাগী না তারাও আমরা দেখি কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথের কোনো লাইন প্রেমের সাথে জড়িত আর কি। প্রেমের সাথে সে জড়িয়ে দিচ্ছে। কোনো না কোনো লাইন সে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতেছে। সো আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ প্রেমিক হিসেবে একেবারে বিশ্বপ্রেমিক একজন ছিল। আপনি আরেকটা কথা আছে যে রবীন্দ্রনাথের একাধিক প্রেম ছিল আর কি। যেমন অন্য তরখরের সাথে তার প্রেম ছিল, তার মুম্বাইয়ের ইংরেজি শিক্ষক, তারপরে আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্প। ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার প্রেম ছিল, তারপরে তার ভাতিজি, এই যে প্রেমটা আছে কিনা তাও আদৌ সন্দিহান, তার ভাতিজি যে ইন্দিরা দেবী, প্রমথ চৌধুরীর স্ত্রী আর কি, তার সাথে চিঠির আদান প্রদান হতো। তারপর তার ভাবি, তার বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী, তার সাথেও বলে তার খুবই গভীর সম্পর্ক ছিল। এই যে এই একটু কিছু নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন, কেমন সম্পর্ক ভাতিজির ছিল? ব্যাপারটা নিয়ে আমি আপাতত খুব একটা জানি না, তবে যেমন তার রবীন্দ্রনাথ ছিন্নপত্র যে ছিন্নপত্র, চিঠিপত্র হ্যাঁ, যেটা আছে সেখানে তিনি 126টা বোধহয় কবিতা আসে তার মানে ভাতিজিকে অধিকাংশ তার উৎসর্গ জীবনে করেছে। অধিকাংশ চিঠি তিনি ইন্দিরা দেবীকে তিনি লিখেছেন। কিন্তু ওই তার ভাবিকে নিয়ে, যে বৌদিকে নিয়ে যে কথাটা হ্যাঁ, বলা হয়, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমবয়সী ছিল তার বৌদি। হ্যাঁ। তো আবার এটা মোটামুটি আমরা জানি যে তার যে দাদা, তার দাদা দারোগান একটা সংসারী না, দাদা বলতে আমি বড় ভাইয়ের কথা বলছি। ও আচ্ছা, বড় ভাই। আসলে সংসারী টাইপের কেউ ছিল না, একজন চিত্রশিল্পী ছিলেন। একেবারেই সংসারী টাইপের কেউ ছিল মানে না। বর্তমানে আমরা লালন শাহের যে চিত্রটা দেখি, লালন শাহের তো সুনির্দিষ্ট হ্যাঁ, কোনো চিত্র এটা নাই, যতীন্দ্রনাথ কিন্তু ওটা ঠাকুরের। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের করা। তো এখন ভাবির সাথে তার সখ্যতা ছিল, এবং এই সখ্যতাটা আসলে কোন পর্যায়ে ছিল, সেটা প্রণয় পর্যন্ত গিয়েছিল কিনা এটা আমরা আসলে সরাসরি কখনোই বলতে পারবো না, কারণ রবীন্দ্রনাথ যেই সময়ে বর্তমান ছিলেন সেই সময় আমরা কেউ নেই। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতার লাইন, যেটা আমরা ক্লাস 8-এ পড়ছি সবাই, সেখানে একটা লাইন ছিল এমন, বুক ভরা মধু বঙ্গের বঙ্গের বধূ, বধূ, জল লয়ে যায় ঘরে। মা সেই বলিতে রিপোর্টটার মধ্যে এই লাইনটাকে হাইলাইট করে দেখানো হচ্ছে যে দেখেন রবীন্দ্রনাথ কি পরিমাণে বিকৃত যৌন মস্তিষ্কের ছিলেন। সে বলতেছে বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। কিন্তু এর পরের লাইনটা কিন্তু সে হাইলাইট করেনি, যেখানে মা লেখা ছিল বলিতে প্রাণ, মা বলিতে প্রাণ করে আনচান, অগাডান চান, চোখ চোখ আসে আসে জল জল ভরে। ভরে। মানে সেই বঙ্গের বধূকে সে মা হিসেবে দেখানোর চেষ্টা করতেছে। তিনি দেখাতে চেয়েছেন অন্য কিছু, কিন্তু এর পরের যে 2 লাইন, এই 2 লাইন যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু অন্য প্রেক্ষাপট দাঁড়াচ্ছে। তো ভাই যদি আপনি একটা রবীন্দ্রনাথের যে কোনো কিছু একটা কবিতা বা একটা প্রেমিক কবিতায় যে একটা আবৃত্তি করে শোনাতেন আমাদেরকে, আমি আসলে এইসব জিনিস খুব একটা পারি না। তাও যদি একটু 2 লাইন রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতার লাইনগুলো কিছুটা আমার মনে আছে। একটু যদি আবৃত্তি করে শোনাতেন আমাদেরকে। তো রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়,
শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। আলাপবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের সোয়াচ পার হওয়া চাউনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চাইতে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। হঠাৎ আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেম মৃদুস্বরে, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। তারপর বললেম, রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে। আহ, কি লাইন! কি জানি খটকা লাগলো, বানিয়েই বললেম নাকি। ও বললে, থাক এবার যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এই যে যে কবিতা, রাতের সকল তারাই আছে তারাই আছে দিনের দিনের আলোর আলোর গভীরে। গভীরে। একজন তার প্রেমিকা যাকে সে দীর্ঘদিন দেখে না, দেখেন যার কিভাবে সাথে উপস্থাপন করছেন যে তার সাথে রাতের হঠাৎ করে সকল তারাই আছে দিনের আলোর গভীরে, হঠাৎ হঠাৎ দেখা হওয়ার করে শখ। রেলগাড়িতে দেখা হয়ে গেল এবং আবার সেই বিচ্ছেদ। আচ্ছা ভাই, রবীন্দ্রনাথ মারা গেছেন 1941-এ। 41 সালে। তার আগে তার একটা সাহিত্যকর্ম ছিল শেষের কবিতা, এই নিয়ে যদি দুই এক লাইন বলতেন। শেষের কবিতা নিয়ে তো বলা হয় যে সে আসলে একটা মনস্তাত্ত্বিকমূলক এক ধরনের উপন্যাস লিখে গেছেন। এবং শেষের কবিতা আমি বেশ কয়েকবার পড়ার চেষ্টা করেছিলাম স্কুল থেকে, এবং দেখা গেছে যে আসলে আহ, প্রত্যেকটা পৃষ্ঠা দ্বিতীয়বার না পড়ে আসলে কিছু বোঝা যাচ্ছিল না। তো তার শেষের কবিতা তার পুরো জীবনের যে চিন্তা ভাবনা, তার বোধহয় এক অনন্য প্রতিফলন। আমরা প্রত্যেকটা লাইনের মধ্যে বা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমরা রবীন্দ্রনাথের যে ফিলোসফি আছে সেগুলোকে সে খুব ভালোভাবে উপস্থাপন করেছেন। আর শেষ জীবনে বোধহয় সে সাহিত্যটা একেবারে ছেড়ে দিয়েছিলেন। সাহিত্য ছেড়ে দিয়ে সে চিত্রশিল্পী হয়ে গেলেন এবং প্রায় তো অসংখ্য চিত্র, দুই মানে হাজারের চিত্রকর্ম বেশি আছে সে চিত্রকর্ম তার, মানে ওটা চিত্রকর্মগুলোকে তারা একটা প্রেমিক ভাবা হয় আর কি, শেষ জীবনের শেষ প্রিয়া বলে জীবনের। সে হ্যাঁ, আখ্যায়িত প্রিয়া। করেছেন। আজকে আর না বাড়াই ভাই, কারণ রবীন্দ্রনাথ নিয়ে একটা এপিসোডে কোনো কিছু হবে না, এটা বছরের পর বছর রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করা যাবে, তাই না? রবীন্দ্রনাথ এক জীবনে যা লিখে গেছেন আমরা এক জীবনে বোধহয় পড়েও সেটা শেষ করতে পারবো না আর কি। আমাদের সাহিত্য রসের আজকের পর্ব ছিল অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট কোনো দিন নেক্সট অতিথির সাথে আপনাদের বাংলা সাহিত্যের আরেকজন সাহিত্যিককে নিয়ে আমরা আলোচনা করব এই মঞ্চেই। দেখা হবে নেক্সট পর্বে। যদি একটু অনুষ্ঠানটা একটু আপনি একটা রবীন্দ্রনাথের একটা ছোট একটা কবিতা বা গানের মাধ্যমে যদি আপনি শেষ করতেন খুব ভালো হতো আর কি। রবীন্দ্রনাথের বাসি কবিতার কয়েকটা লাইন দিয়ে তাহলে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করি। এবং মাঝের কয়েকটা লাইন, প্রথম বা শেষের কোনো লাইন না। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওয়ারের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষা পেলে, আমি তথ্যই বচ। ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম। ওকে।